ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी। एक पुलिस स्टेट बनाने का काम बीजेपी सरकार करना चाहती है। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে আবারও কথা শুনতে হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 24-এর গণ অভ্যুত্থান 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন। নরেন্দ্র মোদীর শেল্টারে তিনি এতদূর পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন। তবে বর্তমানে জেনারেশন জেটের তাণ্ডবে নরেন্দ্র মোদীর গদিটাই যেন নড়ে বড়ে। ঠিক এমন মুহূর্তে নরেন্দ্র মোদী তার ক্ষমতা বাঁচাবেন নাকি শেখ হাসিনাকে বাঁচাবেন? নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুলেছে উত্তাল ছাত্র জনতা, শুধুমাত্র কারণ একটি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতবর্ষে স্থান দেওয়ার কারণে। এমন মুহূর্তে নরেন্দ্র মোদী কি শেখ হাসিনাকে নিয়ে অন্য কোনো দেশে উড়াল দিচ্ছেন বা যাবেন এমন পরিকল্পনা? কি হতে যাচ্ছে ভারতবর্ষের আগামী সরকার? বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। एक पुलिस स्टेट बनाने का काम बीजेपी सरकार करना चाहती है। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে আবারও কথা শুনতে হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েইসি এক হাত নিলেন মোদীকে। বাংলাভাষীদের বাংলাদেশে পাঠানোর বিষয়ের সমালোচনা করে তিনি বলেন, সরকার সত্যি সত্যি যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয় তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক, তাকে দিয়েই শুরু হোক এ অভিযান। सीपी डीजीपी तक कौन मनाता है इनको? ওয়েইসি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনেরও প্রধান। ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে তিনি বলেন, 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এদেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো। রাজধানী দিল্লিতে ছাত্র জনতার এক বিশাল আন্দোলন ভয়াবহ রূপ নেয়। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই দুই রাজনীতিক, ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার সূত্রপাত ঘটে দিল্লির বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। কয়েক হাজার ছাত্র জনতা সরাসরি রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে, কিন্তু পরিস্থিতি হঠাৎই ভয়ঙ্কর রূপ নেয়। ভিড়ের মধ্যে থাকা নেতৃবৃন্দ শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী অপ্রত্যাশিতভাবে হামলার মুখোমুখি হন। ইট পাটকেল, লাঠি আর চেয়ার ছোড়ার ঘটনায় চারপাশে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। আহতদের মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থায় রয়েছেন শেখ হাসিনা। ভারতের জাতীয় হাসপাতালে তাকে দ্রুত নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন তার মাথা ও বুকে আঘাত গুরুতর এবং অবস্থার সঙ্গে সঙ্গে মৃত্যুর ঝুঁকি রয়েছে। একইভাবে আহত হয়েছেন নরেন্দ্র মোদী। তাকে বিশেষ চিকিৎসা ইউনিটে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন দুই নেতার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং জীবন রক্ষার জন্য প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার পর সারা বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অগণিত আলোচনা। কিছু মানুষ বলছে এটি মোদী সরকারের ভুল নীতি ও ছাত্র আন্দোলনের জোরে সংঘটিত হিংসা। আবার কেউ বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিদেশে থাকা সত্ত্বেও রাজনৈতিক ঝুঁকিতে পড়েছেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ সম্মেলনে বললেন, যে কোনো নাগরিক যে নেতা হোক না কেন তার জীবন রক্ষার দায়িত্ব আমাদের। আমরা আশা করি ভারত সরকার দ্রুত পদক্ষেপ নেবে, তবে দেশের সাধারণ ও আইন প্রয়োগ থেকে কেউ পিছু হটতে পারবে না। তার এই বক্তব্যে মানবিক এবং আইনগত বার্তা দুইই পাওয়া যাচ্ছে। ভারতের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে গেছে। পুলিশ ও নিরাপত্তা সংস্থা রাত দিন চেষ্টা করছে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। তবে ছাত্র আন্দোলনের তীব্রতা ও গণসংখ্যার কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাহিরে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সহিংসতা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতোমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে। তারা দুই নেতার নিরাপত্তা ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। আন্তর্জাতিক মিডিয়াও ব্যাপকভাবে এই ঘটনাকে কভার করছে এবং বিশ্বের চোখ এখন দিল্লির দিকে তাকিয়ে। এই পরিস্থিতি রাজনৈতিক বিশ্লেষকরা নতুন করে মূল্যায়ন করছেন। তাদের মতে যদি দুই নেতার জীবন রক্ষা হয় তা ভারতের রাজনৈতিক মঞ্চে নাটকীয় পরিবর্তন আনতে পারে।
একই সঙ্গে বাংলাদেশেও রাজনৈতিক উত্তেজনা ও অবিশ্বাসের মাত্রা বৃদ্ধি পাবে। এই ঘটনাটি শুধু দুই নেতার ব্যক্তিগত ঝুঁকি নয়, এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ছাত্র আন্দোলনের শক্তি এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুর প্রতিফলন। আজকের এই ভয়াবহ সংঘর্ষ একদম স্পষ্ট করে দিয়েছে যে জনগণের রোষ ও আন্দোলন সীমান্ত মানে না। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে জানা গেছে দুই নেতার চিকিৎসা চলছেই। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থা পরিবর্তিত হতে পারে, কিন্তু এই ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি ও জনগণের মানসিকতার ওপর গভীর চাপ পড়ছে, তা কোনো মতেই এড়ানো যাবে না। যৌথ সামরিক মহড়ার নামে বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সামরিক বিমান ও সেনা সদস্যদের উপস্থিতির ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদের এসব তৎপরতা বন্ধ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তারা। এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে বাম জোট। বিবৃতিতে সই করেছেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের প্রধান সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে সাম্রাজ্যবাদী শক্তির নানামুখী অপতৎপরতা চলছে। এ সময় এ ধরনের সেনাদের উপস্থিতি এই অপতৎপরতাকে আরো বেশি শক্তিশালী করবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতেও থাকছে না শেখ হাসিনা, বাংলাদেশেও জায়গা হলো না, তাহলে এবার তিনি কোথায় যাবেন? 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালানোর সময় ভারত ব্যতীত অন্য কোনো দেশে তিনি স্থাপিত হওয়ার চেষ্টা করলেও সেখানে তাকে জায়গা দেওয়া হয়নি। নরেন্দ্র মোদীর গড়বড়ে অবস্থায় শেখ হাসিনার এখন উপায় কি? আসুন বিস্তারিত থাকছে রিপোর্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা এবং ভারতের যে সম্পর্ক, এটি এখন রীতিমতো দা কুমড়ার সম্পর্কে পরিণত হয়েছে। আমরা জানি যে জনাব ডোনাল্ড ট্রাম্প এবং জনাব নরেন্দ্র মোদী, এই দুজনের মধ্যে একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তাদের মধ্যে প্রথম যে বিতণ্ডা, সেই বিতণ্ডাটা শুরু হয় বাংলাদেশকে কেন্দ্র করে। আপনারা জানেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছিল ভারতের ইঙ্গিতে, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যে তার পূর্বসূরি মিস্টার বাইডেন বাংলাদেশের কর্তৃত্ব সরাসরি নিজের হাতে নিয়েছিলেন, এবং মার্কিন যে ডিপ স্টেট পলিসি হয়েছিল, সেই ডিপ স্টেট পলিসি অনুযায়ী মিস্টার ডোনাল্ড লু থেকে শুরু করে অন্যান্য যারা মিস্টার পিটার ডি হাস সহ আরও যে সকল নাম ইদানিং আসছে, তারা এবং তাদের দোসররা সবাই মিলে যেভাবে একেবারে ভারতের কর্তৃত্ব অস্বীকার করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল, তা নিয়ে শুরুর দিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বেশ বিরক্ত ছিলেন, এবং তিনি আগামীতে কোনো ডিপ স্টেট পলিসি চলবে না, এরকম একটা মতবাদ তিনি দিয়েছিলেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে কোনো দেশে সরকার পরিবর্তনে একটি পয়সাও সেই দেশের ট্রেজারি থেকে আর বিনিয়োগ করবে না। দ্বিতীয়ত হলো যে এই ডিপ স্টেট পলিসির যে সকল কর্তা ব্যক্তি, তিনি তাদেরকে চাপে রাখার জন্য ওই আমেরিকাতে জর্জ সরোজ, যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভালো সম্পর্ক ছিল, এবং জর্জ সরোজ ওই সময়টিতে ডিপ স্টেট পলিসির কারণে নানা দেশে নানা রকম যে অপকর্ম করে বেড়াতেন, তার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুব, যাকে বলা হয় একেবারে কাটছাট সম্পর্ক, মানে হোয়াইট হাউসের ধারে কাছে জর্জ সরোজ এবং তার দ্বারা লোকজন ঢুকতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। দ্বিতীয়ত, তিনি এসে তার মনোভাব এতটা শক্তিশালী অবস্থানে তিনি বসেছিলেন দুটো বিষয়ে। একটা হলো এই ডিপ স্টেট পলিসি, আর একটা হলো পুতিনের পক্ষ অবলম্বন করা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য জেলেনস্কিকে চাপ দেওয়া। এবং এই কাজগুলো তিনি করেছিলেন মূলত তার বন্ধু জেলেনস্কিকে সহযোগিতা করার জন্য। আর দ্বিতীয়ত, বাংলাদেশের ব্যাপারে ডিপ স্টেট থিওরি, ডোনাল্ড লুকে চাকরিচ্যুত করা,
পিটার ডি হাসকে চাকরি ছাড়তে বাধ্য করা, এই কাজগুলো করেছিলেন মূলত নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। কিন্তু মার্কিন রাষ্ট্র ব্যবস্থা এতটা শক্তিশালী, সেখানে আসলে যে কোনো একটা সরকারি সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটা রাতারাতি ইচ্ছে করলে কোনো প্রেসিডেন্ট বন্ধ করে দিতে পারেন না। আমেরিকার ইতিহাসে দুজন খুব বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন, জন এফ কেনেডি এবং মিস্টার বিল ক্লিন্টন। এরা দুজনই যুদ্ধ বিরোধী ছিলেন, কিন্তু যুদ্ধবিরোধী থাকা সত্ত্বেও তারা কিন্তু পৃথিবীর যুদ্ধ বন্ধে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি। এমনকি মিস্টার ওবামার মতো শান্তিপ্রিয় প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায় থাকতেই পাকিস্তানের অ্যাবোটাবাদে সেই মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ওসামা বিন লাদেনকে খুন করেছিল। এটা হবে মার্কিন পলিসি। অন্যদিকে একবার তেলের যে সিন্ডিকেট, তেল গ্যাসের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং সফল প্রেসিডেন্ট মিস্টার রোনাল্ড রিগান তিনি একটি পদক্ষেপ নিতে যাচ্ছিলেন, আর অমনি তার উপর আততায়ী গুলি চালায়। মানে একটা সতর্ক, তাকে ইচ্ছে করলে মেরে ফেলা যেত, কিন্তু না মেরে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হয় এবং মিস্টার রোনাল্ড রিগান তিনি ভয় পেয়ে যান। তো একইভাবে ধরুন এই যে ডোনাল্ড ট্রাম্প, তিনিও কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করেছেন। ইতিপূর্বে আপনারা জানেন করোনার সময়টাতে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি বুঝেছিলেন যে এটা একটা ফাঁদ বিশ্বকে ঠকানোর, এবং কর্পোরেট হাউসগুলো সারা পৃথিবীর মানুষকে ভয় দেখিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যবসা করার জন্য যে একটা ফাঁদ পেতেছে, এই ফাঁদের সঙ্গে চীন এবং আমেরিকার কিছু কোম্পানি জড়িত। তো এই কারণে তিনি সরাসরি বললেন যে এটা কোনো রোগ না, একটা ভুয়া, আমি কোনো টিকা ঠুকা কিচ্ছু নেব না। ফলে কি হলো, তাকে কৃত্রিমভাবে জীবাণুর আক্রমণ তার শরীরে ঘটানো হলো, জোর করে তাকে হাসপাতালে ভর্তি করা হলো এবং তাকে টিকা দিতে বাধ্য করা হলো। এই হলো আমেরিকার প্রশাসন। তো যেটা বলছিলাম যে বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন যে ধারাবাহিকতা চালু রেখেছে 1953 সাল থেকে, 1953 থেকে, সেই পলিসিটা হলো বার্মা অ্যাক্ট। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।